উচ্চতর গণিতে কিভাবে তুমি 95+ মার্ক তুলতে পারবে আজকের এই পুরো ভিডিওতে তোমাদের সাথে এক্সপ্লেন করব। ক্লাস 9 এর যত শিক্ষার্থী আছো অর্থাৎ এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা এবং ক্লাস 10 এর যত শিক্ষার্থী আছো এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, ভাইয়ারা আজকে দেখো তোমরা আমার পিছনে কিন্তু কি দেখতে পারতেছো, টাইটেলটা কি, যে উচ্চতর গণিত এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে কিন্তু তুমি 95+ মার্ক এমনিতে তুলতে পারবা, বাট তোমার কি কি ফলো করতে হবে, অর্থাৎ কোন অনুযায়ী তুমি যদি পড়ালেখা করো তাহলে সেক্ষেত্রে 95+ মার্ক তুলতে পারবে। আজকে এই পুরো বিষয়টা আমরা তোমাদের সাথে এক্সপ্লেন করবো এবং তোমরা আমার পাশে কিন্তু দেখতে পারতেছো তোমাদের প্রিয় আলামিন ভাইয়াকে। আমি প্রথমে আলামিন ভাইয়াকে অনুরোধ করব যে আমার স্টুডেন্টদের মাঝে কিছু বলার জন্য এবং স্টুডেন্টদেরকে কিছু ম্যাজিক দেখানোর জন্য এবং পুরো বিষয়টা এক্সপ্লেন করার জন্য। থ্যাংক ইউ রিফাত ভাইয়াকে। এসএসসি হায়ার ম্যাথে 95+ মার্কস পেতে হলে আসলে কতটুকু পড়তে হয়, কোন কোন অধ্যায়গুলো আগে পড়বা, এমসিকিউতে কিভাবে 25-এ 25 পাবা, সিকিউতে কোন জায়গাগুলোতে বেশি মার্ক কাটা যায়, তুমি কিভাবে বেশি মার্ক তুলতে পারবা, এই সম্পূর্ণ প্ল্যানটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। 95+ পেতে আসলে কি লাগে? শুধু সাজেশন এবং গাইডলাইন ফলো করলেই কি 95+ পাওয়া যায়? না, এইখানে তোমাকে কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। তুমি 95+ পেতে চাইলে তোমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি যখন যেই অধ্যায় পড়বা ওই অধ্যায়ের সম্পূর্ণ কনসেপ্ট তোমার জানা থাকা লাগবে। এমসিকিউর জন্য কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, সিকিউতে কি কি ধরনের প্রশ্ন আসে, টাইপ ভিত্তিক অনুযায়ী সমাধান করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে প্র্যাকটিস। শুধু ক্লাস করলে, ক্লাসের নোট করলেই শেষ না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তুমি ম্যাথে তত বেশি এক্সপার্ট হয়ে যাবা। এরপরে 3 নম্বরে তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। বিগত বছরগুলোতে প্রতিটা বোর্ড কিভাবে করে প্রশ্ন সাজাইছে, তাদের প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে, কারণ প্রতিটা বোর্ড কিন্তু তার বিগত সালের প্রশ্নের প্যাটার্নটা ফলো করে। এরপর হচ্ছে রিভিশন। দেখবে একটা অধ্যায় করার পর কিছুদিন পরে তুমি ওই অধ্যায়ের টপিকগুলো ভুলে যাবা, অঙ্ক মনে করতে পারতেছো না। এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই ঘটবে। কিন্তু তুমি একটা অধ্যায় আজকে করলা, 5 দিন পরে আবার রিভিশন দিলা বা 10 দিন পরে আবার রিভিশন দিলা, তখন ওই সম্পূর্ণ কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে, ওই অঙ্কগুলো তোমার মাথায় একদম সেভ হয়ে থাকবে। রিভিশন যত বেশি দিবা তুমি ম্যাথে তত বেশি এক্সপার্ট হবা। একটা কথা কি জানো, পরীক্ষার হলে আমরা কোন ধরনের অঙ্কতে ভুল করি? তুমি যেই অঙ্ক পারো, যেই অঙ্কের কনসেপ্ট জানো, সেই অঙ্কটাতেই তুমি পরীক্ষার হলে ভুল করবা। আর যেইটা পারো না, যেই অঙ্ক সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, সেটা তুমি পরীক্ষার সময় অ্যান্সার করতেই পারবা না। আমরা পারা জিনিসই বেশি বেশি ভুল করি। এর জন্য তোমাকে রিভিশন দিতে হবে। কিছুদিন পর পর যখন রিভিশন দিবা তখন সম্পূর্ণ কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না পরীক্ষার হলে। এরপরে হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে পরে আরো কথা বলবো। আচ্ছা, আমি ভাইয়া গদবাদা নিয়মে তোমাদের এমসিকিউ সমাধান করাবো না। এমসিকিউর জন্য তোমাদের কিছু স্পেশাল শর্টকাট টেকনিক শিখাবো। তুমি প্রশ্নের দিকে তাকাবা আর অ্যান্সার বলে দিতে পারবা। হায়ার ম্যাথের 25টা এমসিকিউ সবাই পারে, কিন্তু সময়ের সঙ্গে কেউ পারে না। 25-এ 25 পাওয়া খুবই টাফ, কারণ এত বড় বড় অঙ্ক দিয়ে দেয় এমসিকিউতে, যেগুলো 1 মিনিটে সমাধান করা কখনোই সম্ভব না। 4 মার্কের অঙ্ক উঠাই দেয়, সৃজনশীলের প্রশ্ন এমসিকিউতে উঠাই দেয়। কিন্তু তোমরা যদি কিছু শর্টকাট টেকনিক শিখে রাখো, এমসিকিউতে ওইগুলো অ্যাপ্লাই করে মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবা। শিখবা এরকম কিছু শর্টকাট টেকনিক? আসো একটু দেখাই। বিশেষ করে তোমরা দ্বিপদী বিস্তৃতির অধ্যায়টাকে বেশি ভয় পাও, কারণ এখানে অঙ্কগুলো একটু বড় বড়, এমসিকিউ গুলো একটু বেশ বড় বড় থাকে। এইখানের থেকেই আমি তোমাদের কিছু শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি। দেখো, আমাদের এই যে একটা প্রশ্ন বরিশাল বোর্ড 2024 সালে আসছে, বলা আছে NC3 = NC4 হলে n এর মান কোনটি? সবাই এটা কি করবে, এইখানে NCR এর ফ্যাক্টরিয়ালের সূত্র অ্যাপ্লাই করবে, আবার NCR এর সূত্র অ্যাপ্লাই করবে, তারপর দুইটাকে ক্যালকুলেশন করবে, এরপর আবার মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে তারপরে n এর মান বের করবে। এত সময় কি আছে? এইভাবে করতে গেলে তোমার মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর আমি তোমাকে 1 সেকেন্ড এটা শর্টকাট টেকনিক শেখাই দিতে পারি। যদি কখনো এই ফরম্যাটটা থাকে NCX = NCY, তখন n সমান হবে x + y, আজীবনের জন্য এইটা হবে। যদি তোমার দুইটার পাওয়ার n থাকে এবং নিচে যদি x থাকে, x আর y থাকে, তখন তুমি লিখবা n = x + y। পাওয়ার n সমান হবে x + y। x মানে কত? প্রথমে যেই তোমার বাম পক্ষে যেটা থাকবে তার হচ্ছে গিয়ে r এর মান 3, প্লাস এই ওয়াইটা কত? ডান পাশে যে অংশটা থাকবে তার r এর মান, এটার মান হচ্ছে গিয়ে 4, যোগ করলে কত হয়ে যাবে? 7। অর্থাৎ এইখানে n এর মান হবে 7। আছে খ নাম্বার, এটাই आंसर। বুঝছো? আর যদি তুমি এটাকে NCR এর সূত্র অ্যাপ্লাই করো, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে r ফ্যাক্টরিয়াল ইনটু n - r ফ্যাক্টরিয়াল, ওইটা দিয়ে যদি করো, করে দেখো কত সময় লাগে।
শর্টকাট শিখবা নাকি মূল নিয়মে করবা, তোমার ইচ্ছা। পরীক্ষায় কি তুমি 25-এ 25 পেতে চাও নাকি তুমি 10-12 পেলে খুশি, কোনটা পেতে চাও? এমসিকিউতে 25-এ 25 পাওয়ার জন্য তোমাকে ম্যাথের শর্টকাট শিখতেই হবে, শর্টকাটের কোনো বিকল্প নাই। এই যে এটা দেখো তো, এইটার অ্যান্সার কত হবে তোমরা কি বলতে পারবা? এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, এইটা হচ্ছে কি তোমরা অ্যান্সার বলে বের করে বলো। কমেন্টে তো একটু জানাই দাও তো, একই টাইপের প্রশ্ন। রাজশাহী বোর্ড 22, বরিশাল বোর্ড 22। আচ্ছা, আমি আরেকটা শর্টকাট দেখাই দিই টাইপ 2 এর। x⁴m এর সহগ নির্ণয় করতে হবে। এইগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, এমন কোনো বোর্ড নাই যে এখান থেকে প্রশ্ন আসে নাই। প্রতিটা বোর্ডে প্রতি বছর প্রশ্ন আসবেই আসবে x⁴m এর সহগ নির্ণয় সংক্রান্ত, এবং অঙ্কগুলো তো অনেক বড় বড় হয়, এটার জন্য টেকনিক আছে। প্রশ্নগুলো এরকম থাকে, 1 + x/4⁷ এর বিস্তৃতিতে x² এর সহগ কত হবে? x² এর সহগ, এই ক্ষেত্রে x² এর সহগ বের করতে গেলে আমাদের আগে দরকার হয় r এর মান বের করা। r এর মান বের করার জন্য একটা টেকনিক আছে, r = হবে np - m / p - q। এখন কথা হলো ভাই, এখানে n কোনটা, p q m এইগুলো আসলে কোনটা? এইটা হচ্ছে দেখো আমাদের আদর্শ ফরম্যাট, এইটা ax⁴p + bx⁴q টু দি পাওয়ার হচ্ছে n। এইটা হচ্ছে একটা দ্বিপদী রাশির আদর্শ ফরম্যাট। এইটা প্রথম যে পদ থাকবে তার x এর পাওয়ার যেটা সেটা p, প্রথম পদের x এর পাওয়ার p, দ্বিতীয় পদের x এর পাওয়ার q। তাহলে এইখানে আমরা প্রথম পদের x এর পাওয়ার বসাবো, এইখানে প্রথম পদের x এর পাওয়ার, আর এইখানে দ্বিতীয় পদের x এর পাওয়ার। n হচ্ছে গিয়ে টোটাল রাশিটার পদ সংখ্যা পাওয়ার, আর হচ্ছে m কোনটা? m হচ্ছে গিয়ে x⁴m সংবলিত পদ, মানে যেইটার সহগ বের করতে বলবে তার পাওয়ার হচ্ছে গিয়ে m। জাস্ট এতটুকু মনে রাখো, ঠিক আছে? এইটা থেকে r এর মান বের করব, r এর মানটা আমরা সাধারণ পদে বসাই দিব। কোন দ্বিপদীর সাধারণ পদ আমরা এই সূত্রটা দিয়ে বের করি, NCR a⁴n - r b⁴r। এইখানে তুমি যদি মান বসাই দাও এটাই হবে অ্যান্সার। কিন্তু এইটার তুলনায় আরো শর্টকাট আছে। তুমি যদি দেখো কখনো প্রথম পদ হচ্ছে অন দেওয়া আছে এবং দ্বিতীয় পদে x এর কোনো পাওয়ার দেওয়া নাই, আর এর মান এত বড় সূত্র দিয়েও বের করার দরকার নেই, আরো শর্টকাট আছে, শর্টকাটের উপরে শর্টকাট। এইখান থেকে তুমি আর এর মান বের করবা, r = হবে এই যে যার সহগ বের করতে বলছে তার পাওয়ার। এইটা তো জাস্ট মূল ফরম্যাটের জন্য, তোমার এইটা করার কোনো দরকারই নাই। এইটা দেখে অনেকেই ভয় পেয়ে যেতে পারো, ভাই এতগুলো চলক মনে রাখবো, তারপর এটা বের করতে তো আরো বেশি সময় লাগবে, শর্টকাট কিভাবে হলো? শর্টকাট তো এই যে যখনই দেখবা তুমি প্রথম পদ অন, x এর পাওয়ার যেটা ওইটাই আর এর মান, এবার এই মানটা এখানে বসাই দাও, তাহলে x⁴m এর সহগ হবে এত, এর সহগ কি হবে? NCR, n এর মান কত? n তো n হচ্ছে গিয়ে পাওয়ার হচ্ছে 7 আর এর মান 2। এবার হচ্ছে a⁴n - r, a মানে কোনটা? a হচ্ছে প্রথম পদের x এর সহগ, x এর সহগ অন থাকলে দেওয়ার কোনো দরকার নাই, সরাসরি b দিয়ে বের করবা। দ্বিতীয় পদে x এর সহগ কত? 4, শুধু 4, 1/4 হবে। এইখানে কিন্তু ভুল করা যাবে না, x এর সহগ 1/4, তার পাওয়ারে 2। এখন এইটাকে তুমি যদি ক্যালকুলেটরে করে ফেলো তাহলেই হচ্ছে মান পেয়ে যাবা, ক্যালকুলেটরে যদি করে ফেলো তাহলেই হচ্ছে গিয়ে এটার মান পেয়ে যাবা। আচ্ছা, এইটা আসতেছে হচ্ছে গিয়ে 21/16। সঠিক অ্যান্সার কি আছে? এই যে দেখো গ নাম্বার 21/16। মাত্র 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে তুমি যদি এই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করো। আর এই ধরনের শর্টকাট টেকনিক আমরা কিন্তু আমাদের জিরো টু হিরো ব্যাচে সবগুলা ক্লাসে স্টুডেন্টদের শিখাই দিছি। যেই অধ্যায়গুলো অলরেডি করা হয়ে গেছে সেইখানে জিরো টু হিরো ব্যাচের আমাদের পেইড ব্যাচে যেই স্টুডেন্ট আছে সবাইকে এই টেকনিক শেখাই দেওয়া হয়েছে। আমাদের কোর্স কিন্তু এখনো রানিং আছে, তোমরা যদি এই শর্টকাট টেকনিকগুলো শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো জিরো টু হিরো ব্যাচে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, x⁴m এর সহগ নির্ণয় করতে হবে, রাজশাহী বোর্ড 2022। এটা বলছে y⁴ এর সহগ কত, মানে y³ এর সহগ। আমাদের রাশিটা দেওয়া আছে এইটা, তাহলে আমরা কি বলছিলাম ভাই, r এর মান কত হবে? যদি দেখি প্রথম পদে 1, r এর মান হচ্ছে গিয়ে যার সহগ বের করতে বলবে তার পাওয়ারটাই হচ্ছে r এর মান। এবার হচ্ছে আমরা y³ এর সহগ বের করব, y³ এর সহগ কি হবে? সহগ হবে NCR, n এর মান কত? 5, তাহলে 5c, r এর মান হচ্ছে গিয়ে 3। এইবার এর মান কত দিব? এ তো হচ্ছে 1 দেওয়ার কোনো দরকার নাই, দ্বিতীয় পদটা নিবা, দ্বিতীয় পদ কত? -3। যদি কখনো এখানে মাইনাস থাকে, মাইনাসটাকে কিন্তু সহগ হিসেবে নিতে হবে, মানে b এর মানে নিতে হবে। এইটার পাওয়ারে কত বসাবো? r এর মান হচ্ছে 3। এবার এটা ক্যালকুলেশন করো কত হয়?
5c3, এইটার মান করলে পাবা হচ্ছে গিয়ে 10, আর এইখান থেকে হচ্ছে গিয়ে কত আসবে, -3 কিউব হচ্ছে গিয়ে 27, অর্থাৎ হচ্ছে -270। এটা হবে অ্যান্সার, -270 সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। আশা করি বুঝছো, এইটাতে এক্স এর সহগ ছিল 1/4 নিছি, এইটাতে এক্স এর এক্স না, এটা চলক ওয়াই, ওয়াই এর সহগ হচ্ছে -3 কে নিতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার টাইপ, আর একটা খুবই চমৎকার শর্টকাট টেকনিক। এই অঙ্কটা বিশাল বড় একটা অঙ্ক, তুমি দেখবা এই সৃজনশীলের 4 মার্কে গ নাম্বার প্রশ্নে এই অঙ্কটা আছে, আর সেটা এখন এমসিকিউতে তুলে দিছে চট্টগ্রাম বোর্ড 2024। কত বড় বাটপার, 4 মার্কের অঙ্ক, তাও অনেক বড় একটা অঙ্ক, সেইটা এমসিকিউতে দিয়ে দিছে। স্যাররা যদি আমাদের সঙ্গে এরকম দুষ্টুমি করে, আমরা কি দুষ্টুমি করব না? আমরা তো শর্টকাট টেকনিক দিয়ে সমাধান করব, আমরা কি সেই বড় নিয়মে কি সমাধান করব, মূল নিয়ম করব? আমরাও চালাকি করব। স্যাররা যদি আমাদের সঙ্গে চালাকি করতে পারে, আমরা কি পারবো না? বলা আছে 1 + ax টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস অন এর সহগ দুটি পরস্পর সমান হইলে তোমার চলকের মান বের করতে বলবে। এখান থেকে 3টা জিনিসের মান বের করতে বলতে পারে, এর মান, আর এর মান, এন এর মান, যে কোনো একটা মান বের করতে বলতে পারে। আমরা সূত্র মনে রাখবো এইটা, a সমান হবে r প্লাস অন ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস r। বুঝছো, এ মানে কোনটা? এ হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগটাই বের করতে বলে সাধারণত। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের কোন কোন পদ দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার আর এবং এক্স টু দি পাওয়ার আর প্লাস অনতম পদ, দুইটার পাওয়ার দেখো ক্রমিক সংখ্যা, একটা আর আর একটা আর প্লাস অন, একটা যদি 2 হয় পরের পদ হবে 3, এরকম। আচ্ছা, প্রশ্নটা কি বলা আছে, 1 - ax টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান হলে এ এর মান কত হবে? এ এর মান কত হবে? এ মানে কি, এক্স এর সহগ। আচ্ছা, একটু লক্ষ্য করো, এইখান থেকে আমাদের এ এর মান কত, আর প্লাস অন ডিভাইডেড বাই এন মাইনাস আর। এ সমান হবে আর প্লাস অন ডিভাইডেড বাই এন মাইনাস আর। এর মান এখানে কত দেওয়া আছে, এর মান এ না, মাইনাস দেওয়া আছে কিন্তু, এটা হবে মাইনাস এ সমান আর, আর মানে কত, ছোট যেই পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে আর, এক্স টু দি পাওয়ার আর, এইখানে এক্স এর পাওয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে আর, আর এর মান 3 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এন, এন মানে কত, এন তো পুরো রাশিটার পাওয়ার হচ্ছে 6 মাইনাস আর, আর এর মান হচ্ছে 3। এবার যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে পাবা 4/3 মাইনাস এ এর মান 4/3, অতএব এ সমান হবে -4/3। অপশনে কি কোথায় আছে -4/3? এই যে ঘ নাম্বার, এটাই হচ্ছে অ্যান্সার। অন্যথায় তুমি যদি এটা মূল নিয়মে করতে চাও তাহলে তোমাকে আগে এক্স টু দি পাওয়ার 3 এর সহগ বের করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ বের করতে হবে, ওই দুইটাকে সমান ধরতে হবে, তারপর কোনাকুনি গুণ করে এক পাশে নিয়ে আসতে হবে, এরপর মিডল টার্ম করতে হবে, তারপর ক্যালকুলেশন করে করতে হবে। অনেক বড় প্রসেস। সৃজনশীল এই অঙ্ক কিন্তু আছে, আর এমসিকিউতে করলে তুমি জাস্ট চালাকি করবা, এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, এবার আরেকটু কথা বলি। হায়ার ম্যাথে 95+ বা A+ পেতে গেলে তোমার কি সবগুলো অধ্যায় পড়ার দরকার আছে? না, এইখান থেকে তুমি মাত্র সিলেক্ট করে 4 থেকে 5টা অধ্যায় যদি তুমি পড়ো, A+ একদম নিশ্চিত ইনশাআল্লাহ। আমাদের হায়ার ম্যাথে 3টা বিভাগ থাকে কিন্তু, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কিন্তু কোনো বিভাগ নাই, তুমি যেখান থেকে খুশি সেখান থেকে অ্যান্সার করতে পারো। কিন্তু হায়ার ম্যাথে কিন্তু একটা বাধ্যতামূলক আছে, প্রতিটা বিভাগ থেকে একটা করে যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 3টা বিভাগ, তাহলে তুমি প্রতিটা থেকে একটা একটা করবা, আর একটা যেখান থেকে করতে পারো। এখন বিভাগগুলো কি কি? ক বিভাগে আমাদের থাকবে বীজগাণিতিক অংশ, সেট ফাংশন আছে, বীজগাণিতিক রাশি আছে, সমীকরণ, অসমতা, অসীম ধারা, সূচক ও লগারিদম এবং হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এগুলো হচ্ছে আমাদের ক বিভাগে থাকবে বীজগণিত অংশ। এই বীজগণিত থেকে তোমার 3টা সৃজনশীল থাকবে। খ বিভাগে থাকবে তোমার জ্যামিতিক অংশ, জ্যামিতিক অঙ্কন, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর, ঘন জ্যামিতি, এগুলো আমাদের খ বিভাগে থাকবে। এই 5টা অধ্যায় থেকে তোমার 2টা সৃজনশীল থাকবে। আর গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এইখান থেকে তোমার 2টা সৃজনশীল থাকবে। তাহলে টোটাল এই 7টা সৃজনশীল থেকে লিখতে হবে কয়টা? 4টা লিখতে হবে। এখন তুমি কোন 4টা লিখবা? তুমি বলতে পারবে আমি এইখান থেকে লিখবো, এখান থেকে লিখবো, শর্ত কি প্রতিটা বিভাগ থেকে একটা করে লেখা লিখবে। এখানেই হচ্ছে কি আসল চালাকি। তুমি এইখানে যদি যত বেশি চালাকি করতে পারবা, ম্যাথে 95+ পাও তোমার জন্য তত বেশি সহজ। একটা জিনিস লক্ষ্য করো, একটু কাছে আসো, গ বিভাগ 2টা অধ্যায় আছে, 2টা সৃজনশীল থাকবে। এই গ বিভাগকে আমরা টার্গেট করব, এইটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো।
এই অংশটাকে একদম ডুবো তেলে ভেজে তেনা তেনা করে ফেলবো। এখান থেকে যেই প্রশ্ন আসুক আমার এই দুইটা অধ্যায় থেকে সৃজনশীলে 20-এ 20 পাইতেই হবে। তুমি এই দুইটা অধ্যায়কে টার্গেট করো, দুইটা অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল পাচ্ছ এবং অধ্যায়গুলো কিন্তু সহজ। ত্রিকোণমিতি সহজ, সম্ভাবনা একদম ছোট অধ্যায়। শুধু যে 20 মার্ক পাবা তাই? ত্রিকোণমিতি থেকে একটা সংক্ষিপ্ত আসবে, সম্ভাবনা থেকে একটা সংক্ষিপ্ত আসবে। ত্রিকোণমিতি থেকে হচ্ছে গিয়ে 3টা, সম্ভাবনা থেকে 3টা, 6টা এমসিকিউ আসবে। এই দুইটা অধ্যায় যদি তুমি ভালোভাবে করো 100-র মধ্যে 30 এইখান থেকেই তুমি পেয়ে যাবা। এই দুইটা অধ্যায় থেকে 30 মার্ক পাবাই পাবা, একদম শিওর 30 মার্ক পাবাই পাবা মাত্র দুইটা অধ্যায় করলে। বুঝতেছো এটা, এই দুইটার গুরুত্ব কত বেশি? একদম ডুবো তেলে ভেজে তেনা তেনা করে ফেলতে হবে এই দুইটা অধ্যায়, যেখান থেকে প্রশ্ন আসুক তোমার পারতেই হবে। এইবার আসা হচ্ছে গিয়ে আমাদের খ বিভাগে। খ বিভাগে আমরা চালাকি করব কোথায়? স্থানাঙ্ক জ্যামিতি করব এবং সমতলীয় ভেক্টর করব। তুমি যদি এই দুইটা অধ্যায় করো একটা সৃজনশীল একদম নিশ্চিত, তোমার স্থানাঙ্ক থেকেই একটা সৃজনশীল আসবে। কিন্তু মাঝে মাঝে করে স্থানাঙ্কের ক নাম্বারে ভেক্টরের একটা প্রশ্ন দিয়ে দিতেই পারে, তার জন্য আমরা সঙ্গে ভেক্টরটা করে রাখবো। ভেক্টর আসলে স্থানাঙ্কের সঙ্গে সাধারণত ক নাম্বারেই আসবে। তুমি স্থানাঙ্ক জ্যামিতিকে ভালোভাবে টার্গেট করবা। এইখান থেকে একটা সংক্ষিপ্ত আসবে, ভেক্টর থেকে একটা সংক্ষিপ্ত আসবে, আর এমসিকিউ পাবা স্থানাঙ্ক থেকে হচ্ছে 4টা এমসিকিউ পাবা, ভেক্টর থেকে হচ্ছে কি একটা, অর্থাৎ 5টা এমসিকিউ পাবা। এইখান থেকে আমরা এই দুইটা অধ্যায়কে টার্গেট করব। 5টা এমসিকিউ পাচ্ছি, 2টা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো, একটা সৃজনশীল পাবো এই দুইটা অধ্যায় করলে। তাহলে সৃজনশীল এইখানে 2টা পাইছো, এইখানে হচ্ছে কি একটা পাইছো, 3টা। আর লাগবে কোনটা? একটা। এবার আসো ক বিভাগ। ক বিভাগটা বিশাল বড়। এইখান থেকে আমরা কয়েকটা অধ্যায়কে একটু টার্গেট করব। বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের সঙ্গে তোমার কোনো একটা অধ্যায় মিলাই দিবে, সেটা হচ্ছে গিয়ে সেট ফাংশন। তুমি চাইলে বীজগাণিতিক রাশির সঙ্গে সেট ফাংশন করতে পারো, অথবা হচ্ছে গিয়ে তুমি অসীম ধারা এবং হচ্ছে গিয়ে দ্বিপদী বিস্তৃতি এই দুইটা করতে পারো। এই দুইটাকে জোর করে করবা। আমাদের এইগুলো নিয়ে একটা জোট আর এইগুলো নিয়ে একটা জোট। হয় তুমি সেট ফাংশন অথবা বীজগাণিতিক রাশি করবা, অথবা অসীম ধারার দ্বিপদী বিস্তৃতি করবা, ঠিক আছে? আর যারা একটু ভালো পারো তারা সূচক ও লগারিদম করবা। অনেকে সূচক ও লগারিদমকে ভয় পায়, কারণ এখানে একটু বড় বড় হচ্ছে কি অঙ্ক থাকে, যার কারণে এইটাকে অনেকে স্কিপ করতে চায়। তুমি হয় সূচক লগারিদম করবা, অথবা অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি, অথবা সেট ফাংশন ও বীজগাণিতিক রাশি। এই 3টা অধ্যায় থেকে, মানে 3টা গ্রুপ থেকে যে কোনো একটা করবা। আমাদের প্রথম গ্রুপে আমি রাখছি সেট ফাংশন বীজগণিত, এটা দিয়ে একটা গ্রুপ। অসীম ধারা দ্বিপদী এই দুইটা মিলে একটা প্রশ্ন দিবে, এইটা হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ। সূচক ও লগারিদম এটা আরেকটা গ্রুপ। এই 3টা গ্রুপ থেকে 3টা সৃজনশীল আসবে। সমীকরণ অসমতা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা নাই বললেই চলে। এখান থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে আর সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? তুমি যদি এই অধ্যায়গুলোকে টার্গেট করো, ইনশাআল্লাহ ভাইয়া তুমি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দাও না কেন 95+ একদম নিশ্চিত। এখন তো হচ্ছে তোমাদের সময় থেকে তো একক বোর্ডে পরীক্ষা হবে, সম্মিলিত বোর্ডে পরীক্ষা হবে। এই প্যাটার্ন সবগুলা প্রশ্নই তুমি কমন পাবা ইনশাআল্লাহ। আর এমসিকিউর জন্য শর্টকাট তবে এক ক্লাসে তো সবগুলো দেখানো সম্ভব না। শর্টকাট টেকনিক সবগুলো আমরা 0 to হিরো ব্যাচে হচ্ছে গিয়ে করাই দিছি। যদি এই অল্প সময় আছে তোমাদের শর্টকাট গুলো শিখতে চাও, তাহলে তাড়াতাড়ি 0 to হিরো ব্যাচের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ওইখানে সবগুলো শর্টকাট টেকনিক পেয়ে যাবা। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমি তোমাদের আরেকটু হচ্ছে গিয়ে এইখান থেকে টেকনিকগুলো যে বললাম এইগুলোকে আমি কয়েকটা টাইপে ভাগ করছি বা ক্যাটাগরিতে ভাগ করছি। ক্যাটাগরির মধ্যে আমাদের চ্যাপ্টার প্রায়োরিটি এ ক্যাটাগরিতে মাস্টার, এরপরে হচ্ছে বি ক্যাটাগরিতে স্ট্রং প্রিপারেশন রাখতে হবে, সি ক্যাটাগরি ডু নট ইগনোর, এটা ইগনোর করা যাবে না। কোনগুলা দেখো মাস্ট করতে হবে, আমি কোনগুলো বলছি: সম্ভাবনা, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর, অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি। এবং স্ট্রং প্রিপারেশন রাখবা কোনগুলোতে? এইখান থেকে তুমি করবা স্ট্রং প্রিপারেশনের জন্য তোমাকে করতে হবে, তুমি এইখান থেকে করবা হচ্ছে গিয়ে খ বিভাগের থেকে তোমাকে সমতলীয় ভেক্টর করতে হবে, ঘন জ্যামিতি। কারণ ঘন জ্যামিতি এই অধ্যায়টা বিগত কয়েক বছরে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ছিল, তোমাদের থেকে কিন্তু নতুন শুরু হচ্ছে। ঘন জ্যামিতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। খ বিভাগ থেকে তো 2টা প্রশ্ন আসবে, স্থানাঙ্ক ভেক্টর মিলে একটা প্রশ্ন দিবে আর একটা ঘন জ্যামিতি। কখনো কখনো এমনও করতে পারে ঘন জ্যামিতির সঙ্গে আবার ভেক্টর মিলাই দিতেই পারে, ঠিক আছে? এর জন্য ঘন জ্যামিতিটাকেও একটু ভালোভাবে করতে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবেই থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই থাকবে, বিশেষ করে গোলক সংক্রান্ত, কোণক সংক্রান্ত এইগুলা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট।
এরপরে ক বিভাগের মধ্যে তোমার অসমতা, এইটা থেকে একটা এমসিকিউ থাকবে। সমীকরণ অধ্যায় থেকে এমসিকিউ থাকবে এবং হচ্ছে গিয়ে তোমার শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেটা সেটা থাকবে। এই অধ্যায়গুলোকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে, বুঝছো? আচ্ছা, এরপরে তোমাদের সৃজনশীলের জন্য তোমরা কয়েকটা স্টেপ মনে রাখবা। হায়ার ম্যাথ শুধু উত্তর বের করলেই হবে না, তোমার সলিউশন প্রেজেন্টেশনটাও গুরুত্বপূর্ণ। সৃজনশীল তুমি প্রথমে যা দেওয়া আছে সেখান থেকে গড়া বাঁধা নিয়মে শুরু করলেই হবে না। বেশি মার্ক পেতে গেলে তোমাকে এখানে কয়েকটা স্টেপে একটু ফলো করতে হবে। সেইগুলো হচ্ছে, তুমি যদি কয়েকটা স্টেপ ফলো করে করো, দেখবা সৃজনশীলে তুমি বেশি মার্ক ক্যারি করতে পারবা, বেশি মার্ক পারবা। আচ্ছা, সৃজনশীলের অংশটা কিভাবে লিখলে বা সাজাই গোছাই লিখলে তুমি হচ্ছে গিয়ে বেশি মার্ক পেতে পারো, কোথা থেকে মার্কস বেশি আসে, কোথায় বেশি নাম্বার পাও, এটা তো আমি বলেই দিছি। কয়েকটা ধাপে তুমি সমাধান করবা। প্রথমে গিভেন, যেটা তোমার দেয়া আছে, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখবা, কোন রাশি দেওয়া আছে বা কোনটার মান দেওয়া আছে সেটাকে সুন্দর করে লিখবা। তারপর ফর্মুলা, কনসেপ্ট, সূত্র বা কনসেপ্টটা ভালোভাবে লিখবা। এরপরে হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করবা, তারপর রেজাল্ট, উত্তর লিখবা। এখন এখানে কথা আছে ভাইয়া, এগুলো তো আমরা সবাই জানি, তারপর আপনি এগুলো বলার মানে হইল কি? তুমি যখন সমীকরণ অধ্যায়ের অ্যান্সার করবা, শুধু অ্যান্সার করে রাখলেই হবে না, ওইখানে তোমার এক্স এর মান যতগুলো বের হয় ওইগুলা দিয়ে আবার শুদ্ধ পরীক্ষা করে দেখতে হবে, শুদ্ধি পরীক্ষায় মিলে কিনা, বাম পক্ষ ডান পক্ষ সমান হয় কিনা, এইটাও কিন্তু আমাদের দেখতে হবে। এরপর ত্রিকোণমিতির অঙ্ক যখন করবা, সমীকরণ সমাধান করে থিটার মান বের করতে হবে, তখন থিটার মান বের করে আবার বাম পক্ষে ডান পক্ষে বসে শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা যদি না করো তাহলে কিন্তু ভুল। এইটার জন্য আমি বলছি রেজাল্টটা বেশি ইম্পর্টেন্ট। আমরা এক্স এর মান বের করব, থিটার মান বের করব, এটা আবার বাম পক্ষে ডান পক্ষে বসায় দেখতে হবে শুদ্ধি পরীক্ষা করলে বাম পক্ষ ডান পক্ষ মিলে কিনা। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ত্রিকোণমিতিক অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সমীকরণ অধ্যায়, এই দুইটা অধ্যায়ের জন্য এটা মাস্ট। এইটা ভালোভাবে খেয়াল রাখবা, কারণ এইখানে ভুল করলে কিন্তু সব ভুল। আচ্ছা, এমসিকিউতে 25-এ 25 কিভাবে পাবা? এর জন্য তিনটা ধাপ তোমাকে হচ্ছে গিয়ে মনে রাখতে হবে। একটা হচ্ছে ফর্মুলা রিভিশন দিতে হবে। আমাদের অনেকগুলো সূত্র, কিন্তু হায়ার ম্যাথে অনেক সূত্র, প্রতিটা অধ্যায়ের সূত্রগুলো তুমি একসঙ্গে নোট করবা। নোট অবশ্য আমরা করেই দিছি, এই নোটগুলো একবার রিভিশন দিবা, সবগুলো ফর্মুলা একসঙ্গে রিভিশন দিবা। এরপর হচ্ছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাই লাগবে। তুমি যদি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো শুধু প্র্যাকটিস করো, দেখবা 70 থেকে 80% তুমি প্রশ্ন কমন পাবা। 70 থেকে 80% প্রশ্ন তুমি কমন পাবাই ইনশাল্লাহ। টাইম বেসড প্র্যাকটিস, এমসিকিউর কথা যেটা শুরুতেই বলছি, 25-এ 25 পাওয়া একদম পসিবল। অনেকে মনে করো ভাইয়া এমসিকিউ তো আমরা তো সবগুলোই প্র্যাকটিস করি, পরীক্ষার হলে যেয়ে দেখি সবই প্রশ্ন কমন, কিন্তু 12 থেকে 13টা বা খুব বেশি হলে 15টা, এর বেশি আর পাই না। কারণ কি? টাইম ম্যানেজমেন্টে ঝামেলা। এমসিকিউ সবারই কমন থাকে, বেসিক পারলে এমসিকিউ সবাই পারে, কিন্তু কথা হচ্ছে ভাই অনেক বড় বড় অঙ্ক দেয় এমসিকিউতে, 4 মার্কের অঙ্ক উঠাই দেয় সৃজনশীলে, সেইগুলো তো সময়ের সঙ্গে করতে পারি না। তোমাকে ঘড়ি ধরে ধরে সমাধান করতে হবে, এবং শুধু সমাধান করলেই হবে না, শর্টকাট টেকনিকগুলো দিয়ে সমাধান করবা। আমি তোমাদের কিছু শর্টকাট টেকনিক দেখাই দিলাম না, এই টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করো মাত্র 4 থেকে 5 সেকেন্ডে সমাধান করতে পারবা। তারপর যদি দুই একটা বড় প্রশ্ন দিয়েও দেয়, তখন তুমি যদি 10টা প্রশ্ন শর্টকাট টেকনিক দিয়ে করতে পারো 5 থেকে 10 সেকেন্ডে, এইখান থেকে যেই সময়টা বাঁচতেছে, যেই বড় প্রশ্ন দিবে ওইখানে তুমি এই সময়টা ব্যবহার করতে পারবা। এর জন্য মাস্ট শর্টকাট টেকনিক প্র্যাকটিস করতেই হবে। এমসিকিউ করতে গেলে শর্টকাটের বিকল্প কিছু নাই। আর আমি তোমাদের যেই শর্টকাটগুলো শিখাই দিই এইগুলা ভালোভাবে মাথায় রাখবা। আচ্ছা, এমসিকিউ পড়ার সময় শুধু উত্তর মুখস্থ করবা না, কোনটা উত্তর হচ্ছে সেটা বুঝে বুঝে প্র্যাকটিস করবা। অনেকে করে কি জানো, বই খুলে বইয়ে কোনটা হবে নিচে তো উত্তর দেওয়া থাকে বা সাইডে উত্তর দেওয়া থাকে, শুধু হচ্ছে গিয়ে প্রশ্ন দেখে আর উত্তর মিলায়, প্রশ্ন দেখে আর উত্তর মিলায়। যখন গাইড থেকে প্র্যাকটিস করবা এই কাজ করবা না। কিভাবে করে ওইটার অ্যান্সার হচ্ছে, কিভাবে করে তুমি পরীক্ষার সময় দ্রুত করতে পারবা, এইটাও সঙ্গে সঙ্গে শিখে রাখতে হবে, ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়বা। আচ্ছা, এমসিকিউর জন্য তোমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। আচ্ছা, এবার এক্সাম হলে তুমি কোন কাজ করবা? শুধু পরীক্ষা দিয়ে চলে আসলা, তাড়াহুড়া করে সবগুলো অ্যান্সার করলা, এটা করা যাবে না। এখানে তোমার পরীক্ষার হলে প্রথম কাজ হলো প্রশ্নটা ভালোভাবে পড়া। অনেক সময় দেখা যায় উদ্দীপকে দেওয়া আছে এক ধরনের মান, প্রশ্নে বের করতে বলছে একটু ঘুরে ফিরে প্রশ্ন দিছে,
উদ্দীপক রিলেটেড একটু ঘুরে কঠিন করে প্রশ্ন দিছে। তুমি উদ্দীপকটা যত ভালো বুঝবা, প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে। কখনো কখনো সিদ্ধ করতে বলবে, কখনো এক্স এর মান বের করতে বলবে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলবে, কোনো রাশির মান বের করতে বলবে, যা কিছু বলুক তুমি আগে সুন্দর করে প্রশ্নগুলো ভালোভাবে পড়বা। বিশেষ করে সম্ভাবনা অধ্যায় এই ঝামেলাটা বেশি হয়। তারপর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়, এই দুটো অধ্যায়ের জন্য তোমার প্রশ্ন এবং উদ্দীপক ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যেই অঙ্ক 100% পারো সেইটা আগে শুরু করবা। তোমার 4টা সৃজনশীল লিখতে হবে, তুমি সব থেকে যেটা ভালো পারো সেটা দিয়ে আগে শুরু করবা। এমন অঙ্ক শুরু করলো না যেটা তুমি অর্ধেক অর্ধেক পারো, ওইটা দিয়ে শুরু করলা, তখন তুমি অর্ধেক করে আটকে বসে আসো, আর পারতেছো না। এই কাজ করবা না, তখন তোমার সময় নষ্ট হবে। যেইটা তুমি সব থেকে ভালো পারো সেই প্রশ্ন আগে শুরু করবা। এরপরে কঠিন অঙ্ক শুরুতে আটকে থাকবা না, মানে কঠিন অঙ্ক দিয়ে শুরু করবা না। আগে যেইটা ভালো পারো, সব থেকে ভালো পারো সেটা করবা, তারপর একটু কম ভালো পারো সেটা পারবা। এইভাবে করে তুমি সিরিয়াল অনুযায়ী করবা, তাহলে তোমার টাইমটা যথাযথভাবে ব্যবহার করতে পারবা। আচ্ছা, এমসিকিউ দ্রুত কিন্তু হচ্ছে কি সতর্কতার সঙ্গে করতে হবে। শর্টকাট অ্যাপ্লাই করলা, ক্যালকুলেটরে দ্রুত ক্যালকুলেশন করলা, এই কিন্তু তুমি হচ্ছে কি ভুল করে ফেললা, তাহলে কিন্তু কোনো লাভ হইলো না। বা বৃত্ত ভরাট করতে ভুল করলা, তুমি যত তাড়াতাড়ি করো, যত শর্টকাট দিয়ে করো, ক্যালকুলেটর ব্যবহার করো, কিন্তু বৃত্ত ভরাট করার সময় সঠিকভাবে করতে হবে, সতর্কতার সঙ্গে করতে হবে। তুমি 5 দাগের অ্যান্সার বের করলা, 6 নম্বরে যা বৃত্ত ভরাট করে ফেললা, তাহলে দুইটাই ভুল, 5ও ভুল 6ও ভুল। তুমি যদি আবার ক্রস দাও, কাটাকাটি করো, দুইটাই গেছে। এই সব করা যাবে না, সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। সিকিউ স্টেপ বাদ নয়। কখনো কখনো আমরা করতে যাই যে হচ্ছে লাইন গ্যাপ দিয়ে করতে যাই। হ্যাঁ, লাইন গ্যাপ দিয়ে করো, কোনো সমস্যা নাই। সিকিউতে কোনো মার্কস কাটবে না, ম্যাথে এরকম ধরনের মার্কস কাটে না। তুমি যে লাইন গ্যাপ দিয়ে করবা, কোনো মার্কস কাটে না। কিন্তু লাইন গ্যাপ দিতে যা তুমি আবার নিজে ভুল না করে ফেলো। তুমি যেখান থেকে লাইন গ্যাপ দিচ্ছ, আগের লাইনটা থেকে পরের লাইনের যাওয়ার সময় যেই টাইপগুলো হচ্ছে মিসিং করতেছো বা যেই স্টেপগুলো বাদ দিচ্ছ, সেইগুলোতে যেন তোমার নিজের ভুল না হয়। কোনো স্টেপ বাদ দিলে তুমি যেন সেটা সঠিকভাবে করতে পারো, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। ক্যালকুলেশন শেষবার চেক করা, শেষবার হচ্ছে চেক করতে হবে। কখনো কখনো মিডল টার্ম করতে যায়, একটা মাইনাস দিয়ে গুণ করতে বাদ গেছে, যার কারণে এক্স এর মান চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে কোথাও তুমি উভয় পক্ষে কিছু দিয়ে ভাগ করছো, গুণ করছো, এই সময়ের জন্য মাইনাস চেঞ্জ হয়ে গেছে, বা মাইনাস দিয়ে গুণ করো নাই। বিশেষ করে অসমতার সময় কোনো উভয় রাশিকে, কোনো অসমতার রাশিকে যদি মাইনাস দিয়ে গুণ করো, উভয় পক্ষকে গুণ করলে তখন অসমতার চিহ্ন চেঞ্জ হয়। অনেকে কিন্তু এটা হচ্ছে কি ভুলে যায়, এইটা মাথায় রাখতে হবে। তারপর একের থেকে ছোট কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন আর ইকুয়াল থাকলে গ্রেটার দেন আর ইকুয়াল হয়ে যাবে। এই চিহ্নগুলোতে যেন ভুল না হয়, এর জন্য ক্যালকুলেশন শেষে শেষবার চেক করবা। এইবার সব শেষে তুমি 5 থেকে 10 মিনিট সময় রাখবা রিভিশনের জন্য, ঠিক আছে? সম্পূর্ণ খাতা একবার করে সুন্দরভাবে রিভিশন দিবা। তুমি যদি মোটামুটি এই স্টেপগুলো ফলো করো এবং আমার এই দেওয়া গাইডলাইনগুলো ফলো করো, তাহলে দেখবা ইনশাআল্লাহ তুমি ম্যাথে 95+ মার্কস ক্যারি করতে পারবা। তবে অবশ্যই তোমাকে এমসিকিউতে 25-এ 25 পাবা। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার প্র্যাকটিক্যালে 25-এ 25, ওইটা তো ফিক্সড, ওইটা থেকে কোনো নড়চড় হবে না। এমসিকিউতে তুমি যদি কোনোভাবে 25-এ 25 উঠাইতে পারো, 25, 25, 50, আর লাগবে কত? এই প্লাসের জন্য 30। সৃজনশীলে হচ্ছে গিয়ে তুমি 3টা সৃজনশীল পারবা না, 3টা সৃজনশীল 30। সংক্ষিপ্ত প্রশ্ন এটা ওইখান থেকে হচ্ছে গিয়ে তুমি পেয়ে যাবা 10। সৃজনশীল যে মানে এইবার এতক্ষণ বলছি আমি সবার জন্য 95+ টার্গেট রাখার জন্য। এবার হচ্ছে গিয়ে যারা ম্যাথে উইক, 4 সাবজেক্ট ভাইয়া করতে পারি না, ম্যাথ ভয় লাগে, আমরা কোনো রকম একটু মোটামুটি একটা এভারেজ মার্কস পাইলেই হলো, এবার হচ্ছে তাদের জন্য সাজেশন দিচ্ছি। এতক্ষণ যারা করছো দেখছো সব ছিল হচ্ছে 95+ পাওয়ার আমাদের টার্গেট। এখন যারা একদম ম্যাথে উইক, তোমরা হচ্ছে গিয়ে মোটামুটি একটা এভারেজ মার্কস পাইলেই খুশি, তোমাদের জন্য এইবার হচ্ছে গিয়ে সাজেশন, তোমরা জাস্ট 3টা অধ্যায় করবা। একটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি, সম্ভাবনা এবং স্থানাঙ্ক জ্যামিতি। এই 3টা অধ্যায় যদি তুমি পারো, ইনশাআল্লাহ ম্যাথে 30-এ 30 তুমি পাবাই পাবা। যারা ম্যাথে মোটামুটি মার্কস পাইলেই খুশি, তাদের জন্য এই 3টা অধ্যায়। আশা করি যদি তুমি এই স্টেপগুলো ফলো করো, এই গাইডলাইনটা ফলো করো, এই প্যাটার্নগুলো যদি ফলো করে থাকো, ম্যাথে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর শর্টকাট টেকনিক শিখতেই হবে। বাকি অধ্যায়গুলোর কি শর্টকাট টেকনিক চাও? যদি চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের শর্টকাট টেকনিকগুলো শিখাই দিব। আসসালামু আলাইকুম।